আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার সঙ্গে এখানে যুক্ত হয়েছেন সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। রিটার্নে যে আজকে ক্লাসটি আছে এই ক্লাসটি মূলত আমরা জানি যে আজকের ক্লাসটা হচ্ছে ট্রান্সলেশন প্লাস একটা এসের উপরে করা। তো ট্রান্সলেশন প্র্যাকটিসের আগে আজকে আমাদের বেসিক ট্রান্সলেশনের উপরে কিছু জিনিস জানতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট অফকোর্স। এবং আমরা এই আমি একটু লাইভটা দেখে ঢুকে যাচ্ছি কথার মধ্যে। ইয়েস, পেয়ে গেছি। সাজ্জাদ সজল, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। প্রদীপ্ত পাল, নমস্কার। হ্যাঁ, যদি সবাই এসে থাকে তাহলে সেক্ষেত্রে চলুন আমরা শুরু করে দিই। থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ। আমরা পেয়ে গেছি সবাই। ইয়েস, এবং তার সঙ্গে আমরা শুরু করবো আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা মিস্ট্রি অফ সিম্পল সেন্টেন্স এবং সিম্পল লং সেন্টেন্সেস, আমরা এটা নিয়ে কথা বলবো আজকে। আমরা প্রথম বেসিক লেভেল থেকে কয়েকটা কথা আসবে, এই কথাগুলোর পাশাপাশি কিছু কথা আসবে, সেই কথাগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং এগুলোর ক্ষেত্রে আমরা এটা জানার সাথে সাথে আমরা কিছু পয়েন্ট আমাদের কাছে ক্লিয়ার হবে। যে ক্লিয়ারটা হচ্ছে যে একটা সেন্টেন্সের ক্ষেত্রে যখন সেন্টেন্স বড় হয়, তখন বড় হওয়ার সময় সে কয়েকটা তথ্য নিয়ে বড় করতে পারি আমরা। তো সেন্টেন্সগুলোকে আমরা বড় করতে পারি না, এটা একটা আমাদের জন্য বড় সমস্যা। আমরা মানে এই লেভেলে এসে আমরা অনার্স কমপ্লিট করার পরে মাস্টার্স লেভেলে এসে অথবা সামহাও বিসিএস ক্যাডার হওয়া যখন আমরা প্রার্থীদের জন্য আমরা পরীক্ষাগুলো দেই, তখন এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমাদের রাইটিং এর যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি যদি বোঝা না যায় তখন কিন্তু আমাদের একটা ব্যাপারে খুব প্রবলেম হয়। সেটা কোনটা জানেন? সেটা হচ্ছে আমাদের মার্কস গুলো স্ট্যান্ডার্ড মেনটেন করে মার্কস আমরা পাই না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এটা, আপনি যখন আপনার লেভেল থেকে যখন লিখছেন তখন আপনাকে বুঝতে পারবেন লেভেলটা কি। আপনার লেভেল যদি আপনি ক্লাস 9-10 যেভাবে লিখেছেন এখন যদি সেই লেভেলে লিখতে থাকেন বা লেখার চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইট উইল নট বি গোয়িং উইথ ইউর লেভেল। আপনার লেভেলের সঙ্গে যেহেতু যাবে না, আপনার মার্কসটাও ঠিক সেই লেভেলে মানে আপনার এক্সপেকটেশন অনুযায়ী আসবে না। সিম্পল ব্যাপার। তো আপনাকে এই কারণে একটু সচেতন হতে হবে। আপনার ফ্রি হ্যান্ড রাইটিং, আজকে ক্লাসটা বেসিক্যালি হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং প্লাস ট্রান্সলেশনের পার্ট থেকে করবো কথাটা। এবং দুটো পার্টি আজকে আমাদের খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হবে এটা। চেষ্টা করবো আমরা শেষ পর্যন্ত সব একসাথে থাকার জন্য। লাইভ ক্লাসগুলো করার আসলে একটু অন্যরকম চার্ম থাকে। আর রেকর্ডেড ক্লাস যারা মনে করে যে রেকর্ডেড ক্লাস করে আমরা উল্টে ফেলবো দুনিয়াদারি, তাদের জন্য বলছি আই এম সো সরি গাইস। এই ধরনের ক্ষেত্রে এটা ব্যাপারটা হয় না। লাইভ ক্লাসের যে চার্ম সেটা আসলে লাইভ ক্লাসেই থাকে। আর আপনারা তখন রেকর্ডেড ক্লাসের মধ্যে আপনার দায়িত্ব নিয়ে দেখেন না, এটা একটা সমস্যা। যাই হোক, আশা করি আমরা লাইভ ক্লাসে এখন থেকে একটু বেশি অ্যাটেন্ড করার চেষ্টা করবো, বিশেষ করে এই ধরনের রিটেন ক্লাসগুলোর ক্ষেত্রে বেশি অ্যাটেন্ড করার চেষ্টা করবো। তো আসুন শুরু করি। মিস্ট্রি অফ প্রনাউন্সিয়েশন, সবাইকে স্বাগতম। স্টার্টিং উইথ দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। আমরা সবাই আশা করি ভালো আছেন এবং ভালো থাকুন, সেই দোয়া রেখে শুরু করছি। আমাদের মার্চ ফরওয়ার্ডে যে অ্যাডভান্সড রিটেন যে এটা আছে, ওয়েলকাম টু আওয়ার দিস অ্যাডভান্স বিসিএস রিটেন পার্ট ফর 41। সবাইকে স্বাগতম আমাদের এই ক্লাসটাতে। আসুন শুরু করি। সেই পথ ধরেই আজকে আমরা প্রথমে যে পার্টটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে স্ট্রাকচার নিয়ে কাজ করবো। স্ট্রাকচারের মধ্যে কিছু পার্সপেক্টিভ দেখবো আমরা সময় মতো, যেগুলো আমাদের সাথে সাথেই দেখবো। আসুন, আগে আমরা কয়েকটা সেন্টেন্স দিয়েছি এখানে, একটু লক্ষ্য করে দেখুন। আমি কয়েকটা বাক্য দিয়েছি আপনাদের এখানে। বাক্যগুলোর ক্ষেত্রে কিছু ছোট্ট অ্যাচিভমেন্ট আমরা ফলো করব। এই বাক্যগুলোতে আপনার কাজ হচ্ছে আপনি একটু এই বাক্যগুলোতে আপনি বের করবেন, আপনি এই বাক্যগুলোর ভার্ব বের করবেন। ঠিক আছে? হ্যাঁ, রাজিয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। রাবেয়া, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ইমরান, ওয়ালাইকুম আসসালাম। আসুন, এই বাক্যগুলোতে ভার্ব বের করবো আমরা। যেমন এটা যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে, মানুষের জীবনের কতগুলো ঘটনার সংকলন। মানুষের জীবন কতগুলো ঘটনার সংকলন।
এরপরে আপনার 38 আছে সংস্কৃতি হলো জীবন ও পরিবেশের উৎকর্ষ সাধনের ও উন্নতি বিধানের এবং ইচ্ছা অনুযায়ী ইতিহাসের গতি নির্ধারণের চিন্তা ও চেষ্টা। এরকম যে লাইনগুলো আছে এই প্রত্যেকটা লাইন, যেমন এটা হচ্ছে 40তম বিসিএস এর রিটেনের যে ট্রান্সলেশন পার্টটা ছিল সেই ট্রান্সলেশন পার্টের প্রথম যে লাইনটা এটা। এরপর আপনার এটা 38তম বিসিএস এর প্রথম ট্রান্সলেশন পার্টের লাইনটা। 39তম বিসিএস কিন্তু আপনার রিটেন ছিল না, ওই পার্টটা নিয়ে ইয়েতে বলে লাভ নেই। আর 37তম বিসিএস এর প্রথম রিটার্ন লাইনটা এটা, 36তম রিটার্ন লাইন এবং 35তম এটা হচ্ছে ফার্স্ট রিটার্ন লাইনটা। তো আমাদের এক্সাম্পল গুলো ওটাই দিয়েছি যেটা আমাদের আসলে এসেছে, আশা এক্সাম্পল গুলো দিয়েছি আমরা। আশা করি এটা আমাদের কাজে লাগবে। আসুন, মানুষের জীবন কতগুলো ঘটনার সংকলন, এটা কিন্তু ট্রান্সলেট করতে হবে না আপনাকে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই বাক্যটির, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাক্যটির আপনাকে ভার্ব বের করতে হবে, ক্রিয়া বের করেন, ক্রিয়া, বাংলা বাক্যের ক্রিয়া। এখানে মানুষের জীবনে কতগুলো ঘটনার সংকলন, এটা কোনো ক্রিয়া আছে? ক্রিয়া আছে কিনা দেখুন। মানুষের জীবনের কতগুলো ঘটনা সংকলন, মানুষের জীবন কতগুলো ঘটনা, এখানে মানুষের জীবনের কতগুলো ঘটনা সংকলনের মধ্যে কিন্তু কোনো ক্রিয়া পাওয়া যাচ্ছে না, তাই না? তো ক্রিয়াটা কোথায় গেল? ক্রিয়াটা হচ্ছে বেসিক্যালি এটা ভিতরে ঢুকে গেছে, এই যে এখানে একটা ক্রিয়া ভিতরে ঢুকে গেছে। ক্রিয়াটা কোথায় গেছে? মানুষ জীবন কতগুলো ঘটনা সংকলন, মানুষের জীবন হলো কতগুলো ঘটনা সংকলন। যদি ক্রিয়া না থাকে তাহলে সেক্ষেত্রে এই হলো, হয়, ইত্যাদি ওয়ার্ডগুলো ঢুকে যায় ভেতরে। তাহলে হ্যাঁ, এই তো আব্দুল্লাহ আল মামুন অলরেডি আনসার করেছে, মানুষের জীবন হলো কতগুলো ঘটনা সংকলন। থ্যাংক ইউ ভেরি মাচ। হয়, এই তো অলরেডি। এবার বলছে না, ক্রিয়া নাই। সাইদ দাবি বলছে যে হ্যাঁ, হয় হচ্ছে আছে, হলো। মানুষের জীবনে হলো অথবা হয়, ঠিক আছে স্যার, লাইভের সঙ্গে হাত হাত মিলিয়ে বলছি আমি, হয় হতে পারে। সংস্কৃতি হলো, এই যে হলো, এটা হচ্ছে ক্রিয়া। জীবন ও পরিবেশ উৎকর্ষ সাধনের ও উন্নতি বিধানের এবং ইচ্ছা অনুযায়ী ইতিহাসের গতি নির্ধারণের চেষ্টা ও চিন্তা। ওকে, ক্রিয়া নাই, আপনি মিস্টেক আলামিন, ভেরি গুড। ওকে, একমাত্র হান্নান ছাড়া আমাদের সবার হাতেই অস্ত্র ছিল, 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 ক্রিয়া। মহান মুক্তিযুদ্ধ বা আমাদের অস্তিত্বের ঠিকানা, মহান মুক্তিযুদ্ধ হলো আমাদের অস্তিত্বের ঠিকানা, হলো অথবা হয়, ক্রিয়া। ষাটোর্ধ মুক্তিযুদ্ধ সনলতা ফলিয়া কাজ করেছেন, কাজ করেছেন। মুক্তিযোদ্ধাদের সংগঠিতকরণের পুনর্বাসনের কাজ করেছেন, এটা হচ্ছে ক্রিয়া। বেসিক্যালি আমাদের ক্রিয়াটা খুঁজে বের করার জন্য আমাদের খুব একটা বেশি সমস্যা হয় না। প্রথম বাক্যে আমরা ক্রিয়াটা যখন মাঝখানে ছিল, এটা হয় অথবা ইয়ে অর্থে ছিল। যেখানে ছিল না তা হয়, হয় অর্থে আসে। যেখানে থাকে না ওখানে হয় অথবা হলো অর্থে আসে। আর হয় অথবা হলো অর্থে যখন ক্রিয়াগুলো থাকে তখন সেগুলো সাধারণত ইংরেজি টু বি ভার্বের মতো কাজ করে। টু বি ভার্ব, টু বি ভার্ব, ইংরেজি টু বি ভার্বের মতো কাজ করে। আচ্ছা, এই ব্যাপারটা আমরা বুঝলাম, ভালো কথা। আর যেগুলো থাকে সেগুলো সেন্টেন্সের মধ্যে এইভাবে থাকতে পারে অথবা এই শেষে থাকতে পারে, সাধারণত বাক্যে শেষেই থাকে। আসলে আমরা পরে আরেক কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন স্বর্ণলতা ফলিয়ার যুদ্ধ এখনো থামেনি, থামেনি, এটা হচ্ছে ক্রিয়া বাংলা বাক্যে। আচ্ছা, 1971 সালে প্রেরণা, চেতনা ও দেশপ্রেম আমাদের আছে, থাকবে, অন্ধকার থাকবে, লাস্টের তিনটেই হচ্ছে ক্রিয়া। আচ্ছা, তারপর এগুলো দেখেন, 35তম সেকেন্ড লাইন এটা, 36তম সেকেন্ড লাইন এটা, 37তম সেকেন্ড লাইন এটা, 38তম সেকেন্ড লাইন এটা, 39তম সেকেন্ড লাইন এটা। এবার কখনো কখনো সে গ্রামবাসী অথবা ছোট ছোট ছেলেকে জিজ্ঞেস করে সেখানে কোনো রাজাকার বা পাঞ্জাবি সৈন্য দেখেছে কিনা, দেখেছে কিনা, দেখেছে কিনা, জিজ্ঞেস করে। দুটো আলাদা আলাদা ক্লজ আছে এখানে। জিজ্ঞেস করে, জিজ্ঞেস করে একটা ক্রিয়া, আর দেখেছে কিনা জিনিসটা জিজ্ঞেস করে, দুটো ক্রিয়া। আশা করি, আশা করি ব্যাপারটা আমাদের মাথায় থাকছে। পরেটা যাচ্ছি। সংস্কৃতি হচ্ছে, সংস্কৃতির সঙ্গে সম্পর্ক আছে রুচি, পছন্দ, সমাজবোধ, আচার্য, তার সঙ্গে পরিপার্শ্ব, বিচার ক্ষমতা এবং গ্রহণ বর্জনের প্রয়াস, প্রচেষ্টা। সংস্কৃতির সঙ্গে সম্পর্ক আছে, সম্পর্ক আছে, আছে, ঠিক আছে, সম্পর্ক আছে, রিলেটেড বললেই পারি আমরা, রিলেটেড। সো এখানে এটা হচ্ছে ক্রিয়া। এভাবে এভাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অমর হয়ে থাকবে এদেশের মুক্তিযুদ্ধের গৌরব গাথা, অমর হয়ে থাকবে, থাকবে, উইল রিমেইন, থাকবে। এগুলো ক্রিয়াগুলো খুঁজে বের করা আমাদের জন্য খুব একটা বেশি প্রবলেম ছিল না বা আছে না। বাংলা বাক্যের ক্রিয়া খুঁজে বের করা খুব একটা বেশি বড় সমস্যা না। আপনি বাংলা বাক্যের ক্রিয়া খুঁজে পাবেন বা খুঁজতে আপনার সমস্যা হবে না, এটা ধরেই আমি বাকি কথাগুলো বলবো সামনের দিকে। বাংলা বাক্যের ক্রিয়াগুলো আপনি পাবেন এবং আপনি জানেন, সেই জিনিসগুলো ধরেই আমি সামনে কথা বলছি। কারো কি বাংলা বাক্যের ক্রিয়া খুঁজে পেতে সমস্যা হয়? কমেন্ট করবেন তো। কারো কি বাংলা বাক্যের ক্রিয়া খুঁজে পেতে সমস্যা হয়? কমেন্ট করবেন। আসুন, তো বাংলা বাক্যের ক্রিয়াগুলো আমরা খুঁজে বের করেছি, আমি যেরকম বের করেছি আপনি ঠিক সেভাবে বের করছেন কিনা, বা বের করতে গিয়ে আপনাকে মনে হয়েছে অন্য কিছু ক্রিয়া, এরকম মনে হয়েছে কিনা, তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করুন প্লিজ। আসুন তারপরে যাচ্ছি। এই হচ্ছে সেই ক্লাসিক স্ট্রাকচার, যে স্ট্রাকচারটার সাথে ফলো করে আমরা আমরা সবাই একটা বড় বাক্য বানাবো আমরা আজকে। এবং আজকে আমাদের লাইফে একটা বড় চেঞ্জ আসবে। লক্ষ্য করে দেখুন, আমরা সাধারণত বাংলা বাক্যের ক্ষেত্রে যে জিনিসটা সবসময় ফলো করার চেষ্টা করি, আমরা নিজেরা যেভাবে করার চেষ্টা করি, লক্ষ্য করুন, আমি একটা ছোট্ট একটা আপনাদেরকে জিনিস দেখাই। আমরা সবসময় কি দেখি জানেন? আমরা দেখি হচ্ছে, মানে, যেন আমি যাই, আমার একটি কলম আছে, আমি সেখানে আসি, সেখানে যাই, এইসব ক্ষেত্রে
যখন আমরা করি একটা ঘটনা ঘটে আমাদের ভেতরে, সেটা কি ঘটনা ঘটে জানেন? সেটা হচ্ছে এটা, আমরা সবসময় একটা মানে স্ট্রাকচার ফলো করি, একটা হচ্ছে SVO, এই স্ট্রাকচারটা ফলো করি আমরা। SVO, যত সেন্টেন্স লিখি, এক্সকিউজ মি, যত সেন্টেন্স লিখি সবগুলোর মধ্যে আমাদের এসভিও স্ট্রাকচারটা আসে। যেহেতু এসভিও স্ট্রাকচারটা আমাদের মাথাতে ঢুকে আছে, এই জন্য প্রত্যেকটা বাক্যের মধ্যে, যেমন আই গো টু স্কুল পর্যন্তই আমরা বলি, আই নো ইউ পর্যন্তই আমরা বলি, এরপরে আমাদের সেন্টেন্সগুলো আগায় না। এবং না আগানোর কারণে সেন্টেন্সগুলো বড় হয় না। যখনই আপনার সেন্টেন্স বড় হবে না, যখনই বাক্য বড় হবে না, যখনই বাক্য বড় নয় তো, বাক্য বড় নয় তো লেখকও বড় নয়। মনে রাখবেন, লেখকও বড় নয়। হ্যাঁ, কি লাইন লিখলাম? বাক্য বড় নয় তো লেখকও বড় নয়। যিনি লিখতে গিয়ে বাক্যকে ছোট করে লিখছেন, তিনি লিখতে পারেন না বলেই আমরা ধরে নেই। যিনি লিখতে গিয়ে লিখতে পারেন না, বড় লিখতে পারেন না, তাকে আমরা ধরে নেই উনি ছোট বাক্যের ছোট মানুষ, ছোট ছোট বাচ্চারা লিখছে, এরকম মনে হয় আমাদেরকে। আমরা এগুলোকে পাত্তা দিই না। বুঝতে পেরেছি ব্যাপারটা? যারা লিখক তারা বড় সেন্টেন্স লিখতে পারবে, এটাই স্বাভাবিক। ইংরেজি বাক্যের ক্ষেত্রে, ইংরেজি বাক্য যদি আপনি এসবিও দিয়ে লিখতে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার বাক্য ছোট হবে এবং আপনি ছোট ছোট মার্কস পাবেন। ব্যাপারটা মাথায় রাখবেন। ওয়ালাইকুম আসসালাম। ছোট ছোট মার্কস পাবেন। আপনাকে বড় মার্কস দিকে ঝুঁকতে হবে। বড় মার্কস দিকে ঝুঁকতে হলে বড় বাক্য বড় করতে হবে আপনাকে। যদি বাক্য বড় করতে পারেন, তখন আপনি বড় হবেন। যতক্ষণ না বাক্য বড়, ততক্ষণ আপনি ছোট। মনে রাখবেন, যতক্ষণ না বাক্য বড়, ততক্ষণ আপনি ছোট। আসুন, আমরা আজকে নিজেদেরকে বড় করার জন্য থাকবো। আজকের ক্লাসটা আমরা নিজেদেরকে বড় করার জন্য দেখব। আসুন, আমরা নিজেদেরকে বড় করার চেষ্টা থাকি। আসুন, চলুন শুরু করি। এটা হচ্ছে সেই স্ট্রাকচারটা, যে স্ট্রাকচারটাকে ফলো করে আজকে আমাদের নিজেরা বড় হব, নিজেদের লেখাকে ম্যাচিওর বানাবো আজকে আমরা। লেটস গো ফর দিস স্ট্রাকচার। খুবই ইন্টারেস্টিং স্ট্রাকচার, আপনাদের লেখার অনেক কিছুকে আজকে চেঞ্জ করে দেবে। আপনাদের লেখার অনেক ভাব, ধারা, গাম্ভীর্য সবকিছু চেঞ্জ করে দেবে এই বাক্য জিনিসটা। আসুন, প্রথম কথা হচ্ছে আপনাকে সবাই কমেন্টের মধ্যে এই জিনিসটা লিখেন, SAV O1 O2 দিক কিভাবে কার সাথে PTR। সবাই সবাই কমেন্টে SAV O1 O2 দিক কিভাবে কার সাথে PTR। আরটা মনে হয় দেখা যাচ্ছে না, আমাকে একটু সময় দিন, আমি এটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর্টটাকে দেখার ব্যবস্থা করছি আমরা। ওকে, হিয়ার উই গো। আশা করি এখন দেখা যাচ্ছে। চলুন সবাই কমেন্টে লিখে ফেলুন জিনিসটা। কি লিখবেন? এস এ ভি O1 O2 দিক কিভাবে কার সাথে PTR। সবাই SAV O1 O2 দিক কিভাবে কার সাথে PTR। আজকে দেখবেন সাইন্টিফিক্যালি কিভাবে বাক্য বড় হয়ে যায় এবং কত চমৎকার ভাবে আজকে আমরা কিছু মজার জিনিস দেখবো। SAV O1 O2 দিক কিভাবে কার সাথে PTR। SAV, এটা যখন আমরা দেখবো, এটা নিয়ে কাজ করতে গিয়ে দেখবো। হ্যাঁ, সুন্দর খাদিজা। সবাই যারা আছে এখানে লাইভে, প্রত্যেকে এটা লিখুন। সবাই, প্রত্যেকে, কেউ কাইন্ডলি মানে এটা মনে করবেন না যে আপনি না লিখলে আমার কোনো লস হবে। আপনি না লিখলে আপনার প্রবলেম হবে, এটা বুঝে নিন আপনি ব্যাপারটা। মানে অনেকের মধ্যে একটা বেশি বড় ভাব আছে। হ্যাঁ, বড় না হয়েও বড় ভাব দেখানো ঠিক না ভাইয়া। ঠিক আছে, বড় হওয়ার জন্য ছোট হতে হয়, বড় হওয়ার জন্য লিখতে হয়, পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। কিন্তু আপনি ভাব ধরে বসে আছেন, মোবাইল একটা হাতে নিয়ে আপনি অনেক কিছু শিখে যাচ্ছেন, এসব না লিখে হবে না। এখন এখানেও আমি দেখতে পাবো সবার কাছ থেকে লেখাটা এখনো আসছে না, সবার কাছ থেকে লেখাটা আমি আসছে না। অ্যাটলিস্ট সবাই এই জিনিসটা করবে না, পড়াশোনার সঙ্গে বেয়াদবি না, পড়াশোনার সাথে বেয়াদবি না, একদম না। ঠিক আছে, ভাব ধরাধরি পড়াশোনার সঙ্গে না। সবাই কমেন্ট করুন। এই যে আমি কমেন্ট 10 কি 12 জনের কাছ থেকে পেয়েছি কমেন্ট। সবগুলো কমেন্ট করেন, সবাই কমেন্ট উল্টাপাল্টা পেলে কিন্তু আমি ক্লাসের মধ্যে সিস্টেম করে জিনিস কমাই দিব। স্যাররা পারে না এমন কিছু নেই। ঠিক আছে, আপনাদের উৎসাহ দেখলে আমার উৎসাহ বাড়বে দেওয়ার ব্যাপারে। সব স্যার, আমার ব্যাপার না, সব স্যার, আপনার মধ্যে উৎসাহ থাকতে হবে, লেখার উৎসাহ থাকতে হবে, বোঝার উৎসাহ থাকতে হবে। হুম, ওকে, সবাই কমেন্ট করে থাকেন, এটা যেন সবার কাছ থেকে আসে কমেন্টটা, এবং বলতে থাকেন, কমেন্ট করতে থাকেন, আমার মনে মনে বলতে থাকেন। ওয়ালাইকুম আসসালাম কানিজ।
সবাই কমেন্ট করে থাকেন এবং বলতে থাকেন এসএভি O1 O2 দিক কিভাবে কার সাথে পিটিআর, এসএভি O1 O2 দিক কিভাবে কার সাথে পিটিআর। একটু পরে বুঝতে পারবো আমরা এটা কেন এত শিখছি আমরা এগুলো। এবার আসুন, আমরা আমাদের মূল কাজটা কি জানেন? আমাদের মূল কাজটা হচ্ছে এখানে বাংলা বাক্যের ক্রিয়াটাকে খুঁজে বের করা। এখানে ক্রিয়াটা কোথায় আছে? এটা হচ্ছে ক্রিয়াটা এখানে আছে, দেখেন ক্রিয়াটা কোথায় আছে? ক্রিয়াটা এখানে আছে। বাংলা বাক্যের ক্রিয়াটা কোথায় থাকে সাধারণত? সাধারণত হয় অথবা হলো অর্থে থাকে, অথবা বাংলা বাক্যের শেষে থাকে সাধারণত। বাংলা বাক্যের শেষে থাকে সাধারণত। তো এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে যেটা করব আমরা, ঠিক আছে, যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে কি করব আমরা সেখানে লক্ষ্য করে দেখি। সেখানে হচ্ছে আপনি ভার্বকে, যখন আপনি বাংলা বাক্যের ক্রিয়াটা খুঁজে বের করে ফেলেছে, আপনার ফার্স্ট কাজ হচ্ছে বাংলা বাক্যের ক্রিয়াটা খুঁজে বের করা। ক্রিয়াটা খুঁজে বের করার পর আপনি তাকে জিজ্ঞেস করবেন যে কে, কে, সে কে। যদি আমরা এটা করি তাহলে কে, কে করেছে। যখনই আমরা মাঝে মাঝে একটু কিছু প্রবলেম ফেস করি, এরকম মাঝে মাঝে আমরা কিছু প্রবলেম ফেস করি যে একটা বাংলা বাক্য পাওয়ার পরে এটাকে ট্রান্সলেট করতে গেলে আমরা কি দিয়ে শুরু করবো এটা আমরা অনেক সময় বুঝতে পারি না, বা সেন্টেন্স শুরু করার সময় কিভাবে শুরু করতে হয় সেন্টেন্সটা আমরা এবার বুঝতে পারি না। আপনার কাজ হচ্ছে বাংলা বাক্যের ক্রিয়াটা খুঁজে বের করা। ক্রিয়াটা খুঁজে বের করে তাকে আপনি প্রশ্ন করবেন কে, কে জিজ্ঞেস করবেন। ক্রিয়াটাকে খুঁজে বের করে তাকে আপনি প্রশ্ন করবেন কে। যখন আপনি কে দ্বারা প্রশ্ন করলেন, কে দ্বারা প্রশ্ন করার পর একটা উত্তর আসবে, উত্তরটা দিয়ে আপনি সেন্টেন্স শুরু করবেন এবং ওটাই হচ্ছে সাবজেক্ট। যখন কে দ্বারা প্রশ্ন করবো তখন একটা উত্তর আসবে, উত্তরের এবং উত্তরটাই হচ্ছে সাবজেক্ট। এরপরে আসবে যেটা, সেটা হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। একটু পরে আমি দেখাবো এগুলো কি। অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি এগুলো আমি দেখাবো একটু পরে, এগুলো কি দেখাবো একটু পরে। O1 O2, অবজেক্ট 1 অবজেক্ট 2, দুটো অবজেক্ট আছে ইংলিশে, দুটো অবজেক্ট আছে, অবজেক্ট 1 অবজেক্ট 2। সবাই লিখে ফেলেন, জিনিসগুলো লিখে ফেলেন, আমি একটা একে একে বলছি, লিখে ফেলেন। অবজেক্ট 1 অবজেক্ট 2। অবজেক্ট 1টা কি? অবজেক্ট 1 এর জন্য প্রশ্ন হচ্ছে কাকে। আমরা প্রথমে কাকে প্রশ্ন করে যা পাবো লিখে ফেলবো এখানে। এরপরে কি আসবে? কি আসবে, কি প্রশ্ন উত্তর দেবো। এবার O1 এর জন্য, O1 এর জন্য আমরা কাকে প্রশ্ন করব, O2 এর জন্য আমরা কি প্রশ্ন করব, দ্যাটস ইট। O2 এর জন্য আমরা কি প্রশ্ন করব। ওকে, এরপর যাচ্ছি দিক কিভাবে কার সাথে। দিক, দিক সাধারণত বলবে যে কোত্থেকে আসবে, এটা তো দিক বুঝতেই পারছি বাংলা। কোন দিক থেকে আসছে, কোন দিকে যাবে, কিভাবে, কোন দিকে কিভাবে আসছে, কিভাবে যাবে, অথবা কার সাথে আসছে, কার সাথে যাবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? এগুলো একদম খুব সহজ। এই প্রশ্নগুলো কাকে করবো আমরা একটু লক্ষ্য করে দেখি। এই যে কি, কে প্রশ্ন করছি, ভার্বকে পড়ছি। কাকে, ভার্বকে। কি, ভার্বকে। দিক, ভার্বকে। কিভাবে, ভার্বকে। কার সাথে, ভার্বকে। এরকম আরো আসবে। পি, পিটা বেসিক্যালি প্লেস। কোন প্লেসের মধ্যে জানতে গেলে আমরা প্রথম প্রশ্ন করি কিভাবে, কোথায়, কোথায়। আর টিটা হচ্ছে বেসিক্যালি টাইম। কোন টাইম সম্বন্ধে জানতে গেলে আমরা প্রথম জিজ্ঞাসা করি কি, কখন। আর রিজন, রিজনটা কি, রিজন, রিজনটা কি, রিজনটা হচ্ছে কারণ। কোনো কিছু কারণ জানতে গেলে আমরা প্রশ্ন করি কোনটা, কেন। কোনো কিছু কারণ জানতে গেলে আমরা প্রশ্ন করি কোনটা, কেন। হুম, রিজনের জন্য আমাদের প্রথম প্রশ্নটা কোনটা, কেন। সো এই হচ্ছে আমাদের মূল স্ট্রাকচারটা, আমরা মোটামুটি মূল স্ট্রাকচারটা ধরে ফেলেছি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমরা দেখে ফেলেছি। আসুন সবাই লিখছি, সবাই লিখতে লিখতে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা পাশাপাশি, আপনি সেন্টেন্সে লিখলেন না, লিখার পাশাপাশি বাক্যগুলো মানে ওয়ার্ডগুলো লিখে পারেন। এই যে এখানে আমি ডিরেক্ট এটাকে ভেঙে দিয়েছি, ঠিক আছে, এখন আমি ভেঙে দিয়েছি আপনাদেরকে। দেখেন প্রথমটা কি, এস হচ্ছে সাবজেক্ট, এ তে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, বি তে হচ্ছে ভার্ব এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, আর O1 হচ্ছে আপনার ইনডিরেক্ট অবজেক্ট, আর O2 হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এগুলোর জন্য আমরা প্রশ্ন করেছি কিছুক্ষণ আগে। দিক হচ্ছে ডিরেকশন, কিভাবে হচ্ছে ম্যানার অফ ডুইং দ্য ওয়ার্ক, আর কার সাথে হচ্ছে উইথ দ্য অ্যাকম্পানিমেন্ট। এবারে পি তে প্লেস, টি তে টাইম, আর হচ্ছে আর রিজন। কথাটা বুঝতে পেরেছেন? এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি আমরা, এই ওয়ার্ডগুলো আমাদের জন্য জরুরি নয়। এই ওয়ার্ডগুলো আমাদের জন্য জরুরি নয়। আমাদের জন্য জরুরি কোনটা, আসেন, জরুরি হচ্ছে এইটা, এই ওয়ার্ডগুলো। এবার আপনি বুঝতে পারবেন জিনিসটা আসলে কি। লেটস গো ফর ইট। এখানে কি করতে গিয়ে আসছে, তো কে আসবে, জাস্ট সেকেন্ড আমি একটু ঠিক করে দিই এটাকে।
এটা ঠিক করে দেই, জাস্ট আ সেকেন্ড। প্রথম বাক্যর মধ্যে একটা ঘাপলা আছে। হ্যাঁ, এখানে একটা আমি লেখেন। এখন আমাদের কাছে ক্লিয়ার থাকার কথা জিনিসটা। আসুন, এই যে আমরা এস দেখতে পাচ্ছি এখানে। এস এর জন্য আমার প্রশ্ন কি ছিল? কে। এতে অ্যাডভার্স অফ ফ্রিকোয়েন্সি ছিল। অ্যাডভার্স অফ ফ্রিকোয়েন্সি শব্দগুলো কি ছিল? দেখুন বামে লেখা আছে এখানে। এই যে অলওয়েজ, ইউজুয়ালি, নরমালি, জেনারেলি, sometimes, often, frequently, hardly, rarely, barely, scarcely, seldom, never। ঠিক আছে, লিখতে থাকুন, লিখতে থাকুন, বলতে থাকুন, নিজের মনে মনে বলতে থাকুন ওয়ার্ডগুলো। এস এর জন্য কে, এই জন্য অ্যাডভার্স অফ ফ্রিকোয়েন্সি, এর বা ভিটা বাংলা বাক্যের শেষে থাকবে। ঠিক আছে, এস এর জন্য যে আমরা যে কেটে পাচ্ছি আমরা, এটা 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 কি পাবো আমরা? কোনো কিছুর নাম বা কোনো ইভেন্টের নাম পাবো আমরা। কোনো কিছুর নাম পাবো আমরা। অ্যাডভার্স অফ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কি? এগুলো হচ্ছে বেসিক্যালি ঘটার ক্রম। এই যে অলওয়েজ কখন ঘটবে? সবসময় ঘটবে, মাঝে মাঝে ঘটবে, একদমই ঘটবে না এরকম বোঝাচ্ছে, এটা বোঝাবে। ঘটনা ঘটার ক্রম। আচ্ছা, বাংলা বাক্যের শেষে থাকবে সেটা কে? ভার্ব। ও ওয়ান, কাকে? কাকে বললে আমরা সাধারণত ব্যক্তিবাচক শব্দ পাবো। কি বললে আমরা সাধারণত বস্তুবাচক শব্দ পাবো। আর দিক বললে সাধারণত আমরা কোত্থেকে আসছে, কোন দিকে যাচ্ছে, এই ব্যাপারগুলো পাবো আমরা। দিক বললে কোনো দিকে যাচ্ছে বলবো, তার জন্য আমরা টু অথবা টুয়ার্ডস পাবো। এই প্রেপোজিশনগুলো ইউজ হয়। আর না হলে ফ্রম সাধারণত ইউজ হবে। সে কোত্থেকে আসছে, কোন দিক থেকে যাচ্ছে, এই দিকের জন্য সাধারণত এই প্রেপোজিশনগুলো ইউজ হবে। তো এগুলো একটু আমরা হালকা হিন্টস পেয়ে গেলে আমাদের সুবিধা হবে পরবর্তীতে লিখতে। কিভাবে? কিভাবে হিসাবে যদি আমরা পাই, ডিরেক্ট আমরা একটা অ্যাডভার্ব পেয়ে থাকি সাধারণত। এখানে অ্যাডভার্ব পাই, ডিরেক্ট একটা অ্যাডভার্ব পাই আমরা। আস্তে আস্তে, জোরে জোরে, নাকি স্পিডে, নাকি সাধারণভাবে, এটা কিভাবে উত্তরে পাই আমরা? কার সাথে বললে সাধারণত, কার সাথে ধরেন বললাম যে আপনার আমার বন্ধুর সাথে, অথবা বললাম যে ডিটারমিনেশনের সাথে, সাথে বলে সাধারণত একটা উইথ থাকবে। উইথ, বুঝতে পারছি, এখানে একটা প্রেপোজিশন উইথ পাবো আমরা। আর প্লেস বললে সাধারণত ওখানে ইন অথবা অ্যাট, ছোট প্লেসের সামনে হাতে অ্যাট থাকে, আর বড় প্লেসের সামনে সাধারণত ইন থাকে, ইন অথবা অ্যাট থাকে। সাধারণত প্লেস থাকলে প্লেসের সামনে ইন অথবা অ্যাট বসবে। আর এরপরে টি, যেটা টাইম। টাইম, টাইম হচ্ছে সাধারণত টাইমের সামনে আমরা অনেক রকম প্রেপোজিশন পাই। সব ধরনের প্রেপোজিশন টাইমের সঙ্গে হয়। অ্যাবাভ হয়, ডিউরিং হয়, এই সব ইন হয়, অন হয়, বাট হয়, সবগুলো হয়। এসব সবগুলো প্রেপোজিশন থাকা যায়। এই জন্য আসলে এই টাইমের সামনে কোন প্রেপোজিশন বলতে গেলে একটু ঝামেলা আছে। সাধারণত সময় অনুযায়ী হবে আর কি, যে এটা যেভাবে থাকা সেভাবে থাকবে। রিজন, রিজনটা কি? রিজনটা হচ্ছে, রিজন বলার জন্য ধরুন আমরা যদি বলি এখানে আপনি কেন এসেছেন, আপনি বললেন যে আপনি ইংলিশ ক্লাস করতে এসেছেন। ইংলিশ ক্লাস করতে আসছেন কেন? আই কাম হিয়ার টু অ্যাটেন্ড দ্য ইংলিশ ক্লাস। ঠিক আছে, তো টু থাকতে পারে। টু থাকলে ভার্বের অ্যাটেন্ড, তাই না? ভার্বের ভি ওয়ান। অথবা ফর দিয়ে করতে পারেন আপনি, ফর অ্যাটেন্ডিং দ্য ইংলিশ ক্লাস। ফর, আরে ফ্রম লিখে ফেলছি। ফ্রম, ফ্রমের পরে ভার্ব প্লাস আইএনজি থাকবে। ঠিক আছে, টু এর পরে
টু এর পরে V1 থাকবে, ফ্রম এর পরে ভার্ব প্লাস আইএনজি থাকবে, মনে রাখবেন টু অথবা ফ্রম দিয়ে থাকবে, দ্যাটস ইট, এটা মনে রাখবো আমরা। ডিউ টু দিয়েও থাকতে পারে, আর অনেক কিছু থাকতে পারে, বাট আপাতত আমরা এগুলো শিখবো। আশরাফুল, আপাতত এগুলো শিখবো। আশা করি লেখা হয়ে গেছে। এবার আমরা একটা বাক্য নিয়ে কাজ করতে যাব। আমরা একটা বাক্য কিভাবে আমরা এভাবে সাজাবো এবং সাজানোর পর এটা কোন দিকে যাবে, কিভাবে করবো আমরা, সেই ব্যাপারটা শেষ করবো আমরা। আসুন শুরু করি। এই যে দেখুন, এবার একটা বড় একটা বাক্য দেখতে পাচ্ছি আমরা এখানে, একটা খুব বড় একটা বাক্য দেখতে পাচ্ছি। একটি সেমিনারে অংশগ্রহণ করতে গতকাল মুসা তার কাছের বন্ধু তারেকের সঙ্গে সোহাগ এলিট বাসে করে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের আগ্রাবাদে গিয়েছিল। নাও সি, এই বাক্যটাকে আমাদেরকে প্রথম কোন কাজটা করতে হবে? এই বাক্যটা প্রথম আমাদের কোন কাজটা করতে হবে? ফর হবে, কারণ আমি তো ফরে লিখেছি, আরে আবারও ফ্রম লিখছি। কি এক যন্ত্রণা, কাটলাম হচ্ছে ফ্রম লেখাচ্ছেন, মাথায় ফ্রম ফ্রম ঢুকে আছে, কি কারণ আল্লাহ জানে। হ্যাঁ, একদম লাল দিয়ে লিখছি, ফর। ঠিক আছে, ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি। আসেন এবার যেটা করবো, আমাদের প্রথম কাজটা যেটা, সেটা হচ্ছে কি, আমাদের ভার্ব বের করতে হবে প্রথমে। একটি সেমিনারে অংশগ্রহণ করতে গতকাল মুসা তার কাছের বন্ধু তারেকের সঙ্গে সোহাগ এলিট বাসে করে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের আগ্রাবাদে গিয়েছিল। ভার্বটা কোথায় খুঁজে বের করে ফেলেন। প্রথমে প্রথমে কাজ হচ্ছে ভার্বটা কোথায় খুঁজে বের করতে হবে। আমরা কিন্তু ভার্ব খুঁজে বের করবো না, আমরা আমরা সাবজেক্ট খুঁজে বের করবো না। প্রথম কাজ হচ্ছে ভার্বটা খুঁজে বের করা। ভার্বটা কোথায় আছে? গিয়েছিল, অংশগ্রহণ করতে না কিন্তু, গিয়েছিল গিয়েছিল গিয়েছিল। ওকে, গিয়েছিল হচ্ছে আমাদের ক্রিয়া, এটা হচ্ছে আমাদের গিয়েছিল। ভালো কথা। যদি গিয়েছিল পেয়ে থাকি আমরা, গিয়েছিল, গিয়েছিলকে প্রথম প্রশ্ন হচ্ছে এই যে সাবজেক্টের প্রশ্নটা করবো আমরা। সাবজেক্টের প্রশ্ন মনে আছে? কে গিয়েছিল? কে গিয়েছিল? আমি একটা একটা করে বলে 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 ফেলছি, বাকিটা আপনারা বুঝে নেন। কে গিয়েছিল? প্রথম প্রশ্ন কে, কে গিয়েছিল? মুসা গিয়েছিল, মুসা, এই এস। ভালো কথা। এবার অ্যাডভান্স অফ ফ্রিকোয়েন্সি থাকলে পরে আমরা বসিয়ে দিব, অ্যাডভান্স ফ্রিকোয়েন্সি থাকলে আমরা দেখব। এবার কাকে গিয়েছিল, কাকে গিয়েছিল কোনো উত্তর আছে? কাকে গিয়েছিল আছে, কাকে গিয়েছিল কোনো উত্তর এখানে নেই, সো বাদ। কি গিয়েছিল, কি গিয়েছিল কি আছে? না, কি গিয়েছিল কোনো উত্তর এখানে নেই। এবার কোন দিকে গিয়েছিল? হ্যাঁ, এবার এটা পাবো আমরা। কোন দিকে গিয়েছিল? এটা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামে, পুরোটা বলতে হবে। নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামে গিয়েছিল। কোন দিকে গিয়েছিল? নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামে পুরোটা। এটা কি, কোন দিকে? কোন দিকে আমরা পেয়েছি? দিক পেয়েছি আমরা, কোন দিকে? এবার কিভাবে গিয়েছিল? কিভাবে গিয়েছিল? সোহাগ এলিট বাসে করে, পুরোটা। সোহাগ এলিট বাসে করে। কিভাবে? কিভাবে গিয়েছিল? সোহাগ এলিট বাসে করে। কিভাবে আমরা পেলাম? কার সাথে গিয়েছিল? কার সাথে গিয়েছিল? তার কাছের বন্ধু তারেকের সাথে। তার কাছের বন্ধু তারেকের সাথে। এটা হচ্ছে কার সাথে? কার সাথে? তার কাছের বন্ধু তারেকের সাথে। ওকে, কার সাথে আমরা পেয়েছি? প্লেস, কোথায় গিয়েছিল? ভার্বকে, প্লেস, কোথায় গিয়েছিল? আগ্রাবাদে। এটা হচ্ছে প্লেস, আগ্রাবাদে গিয়েছিল। কখন গিয়েছিল? এটাও পেয়েছি,
কখন গিয়েছিল? কখন গিয়েছিল? গতকাল। জি। এবার কেন গিয়েছিল? আবার ভার্বের প্রশ্ন। কেন গিয়েছিল? কেন গিয়েছিল? একটি সেমিনারে অংশগ্রহণ করতে। একটি সেমিনারে অংশগ্রহণ করতে। আর একটি সেমিনারে অংশগ্রহণ করতে। ঠিক আছে? এবার আসুন এটাকে আমরা যদি সাজিয়ে লিখি, লিখলে ব্যাপারটা এভাবে দাঁড়ায়। কোনটা কোন রঙের সঙ্গে যেটা যে রঙে আছে সেটা সে রঙের সঙ্গে মিশানো আছে। দেখুন, এই অ্যাডভান্স ফ্রিকোয়েন্সি আমরা পাইনি, এজন্য বাদ। এটা কালো রঙে আছে। O1 পাইনি, O2 পাইনি। বাকিটা হচ্ছে বিভিন্ন রংটা বিভিন্ন রঙের সঙ্গে আছে। যেমন সাবজেক্টটা হচ্ছে মুসার সঙ্গে মুসার রং মিলে। এবারে ভার্বটা কোথায়? ভার্বটা একটু দূরে আছে। এবার দিক কিভাবে, কার সাথে, প্লেস, এরপরে হচ্ছে টাইম, রিজন। রঙের সঙ্গে রং মিলিয়ে, সংসাজিয়ে চলুন একটু আসি ঘুরে। সেন্টেন্স স্ট্রাকচারের ভেতরে বুঝতে পেরেছি? সো আমাদের কাছে ব্যাপারটা আরেকবার ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা দেখবো সেন্টেন্সের সামনাসামনি বসালাম জিনিসটাকে। ইয়েস। এবার আমরা বসালাম। জাস্ট বাক্যের সাথে আমরা পরপর বসিয়ে দিলাম জিনিসটাকে। বসিয়ে দেওয়ার পরে বসিয়ে দেওয়ার পরে ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর আমরা সুন্দর করে এটাকে সাজাবো এখন আমরা। কিভাবে? আমরা মুসার জায়গায় মুসা ইংলিশ করে দিব শুধুমাত্র। আর কিচ্ছু না। পরপর বসিয়ে দিব। মুসা গিয়েছিল, ওয়েন্ট। এখন একদম বাচ্চাদের মতো। ঠিক আছে? এবারে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামে। সেটা কি? ফ্রম নারায়ণগঞ্জ টু চিটাগং। চট্টগ্রাম লিখতে হয় এখন। ফ্রম নারায়ণগঞ্জ টু চট্টগ্রাম। ঠিক আছে? সোহাগ এলিট বাসে করে। অনেকে লিখে ফেলেছে দেখছি। রাবেয়া রসনারা ধন্যবাদ। দেখুন মিলিয়ে দেখুন হচ্ছে কিনা। সোহাগ এলিট বাসে করে। সোহাগ এলিট বাসে এখানে জায়গা নেই। আমরা এখান থেকে লিখি। ঠিক আছে? কিভাবে? অন অথবা বাই এ সোহাগ এলিট বাস। সোহাগ এলিট বাস। কার সাথে? তার কাছের বন্ধু তারেকের সাথে। তার হিজ ক্লোজ ফ্রেন্ড। হিজ ক্লোজ ফ্রেন্ড তারেক।
তার সঙ্গে একটা শব্দ বাদ পড়ে গেছে না, সেটা কোনটা? উইথ। হ্যাঁ, তারেক কি জানো? উইথ হিজ ক্লোজ ফ্রেন্ড তারেক। উইথ হিজ ক্লোজ ফ্রেন্ড তারেক। তনুশ্রী মন্ডল লিখে ফেলেছে। অ্যাটের জায়গা না, এটা অ্যাটের জায়গা না, এটা নারায়ণগঞ্জ থেকে টু, নারায়ণগঞ্জ থেকে আছে এখানে, বুঝতে হবে। থেকের জন্য ফর্ম লাগবে। নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামে, চট্টগ্রামে টু চট্টগ্রাম। আগ্রাবাদ, এই আগ্রাবাদে আসবে। আগ্রাবাদের ছোট একটা জায়গা, অ্যাট আগ্রাবাদ। অ্যাট আগ্রাবাদ। হুম। শিশির, শিশির নূর অন্য কাউকে বলছে না কমেন্টে, না? আচ্ছা, অসুবিধা নেই, দেখেন। তারপরে গতকাল, ইয়েস্টারডে। যারা আগে থেকে লিখেছেন তাদের জন্য সাধুবাদ। মারুফ হোসেন, গুড, ভেরি গুড। দেখেন, মিলিয়ে দেখেন হচ্ছে কিনা। গতকাল ইয়েস্টারডে। এবার একটি সেমিনার অংশগ্রহণ করতে, একটি সেমিনারে অংশগ্রহণ করতে। টু, এই জায়গার মধ্যে আমাদের জায়গা হবে না। টু অ্যাটেন্ড এ সেমিনার। টু অ্যাটেন্ড এ সেমিনার। সুতরাং পপিও আনসার করেছে। জাহাজ ফাতেমা, এই আমরা পরপর লিখে ফেলার পরে বাক্যটা হচ্ছে এটা দাঁড়াচ্ছে। এবার এই বাক্যটা লিখতে লিখতে আপনাদের সঙ্গে একটা ব্যাপার শেয়ার করি আমি। সবাই একটু লক্ষ্য করেন, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। যারা প্রিলি পরীক্ষা দিতে চাচ্ছেন, যারা প্রিলি পরীক্ষা দিতে চাচ্ছেন, প্রিলির জন্য মাঝে মাঝে আমরা ফ্রেজ নিয়ে ঝামেলায় পড়ি, ঠিক আছে? ফ্রেজ নিয়ে ঝামেলায় পড়ি, মনে রাখবেন। একটু মনোযোগ দিয়ে দেখি। এই যে আমরা এই অংশটা দেখাচ্ছি, আমি একটু আপনাদেরকে একটু হাইলাইটার দিয়ে দেখাচ্ছি। হাইলাইটার দিয়ে দেখাচ্ছি। কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এই যে, একটু লক্ষ্য করেন। এই যে দিক, সবাই একটু নজর দেয়। এবারে এই যে অন, এটা একটা ফ্রেজ কিন্তু, যেগুলো আমরা লিখলাম এখানে একটা ফ্রেজ কিন্তু, হ্যাঁ। এরপরে এই যে উইথ হিজ ক্লোজ ফ্রেন্ড তারেক। এবারে এই যে অ্যাট আগ্রাবাদ। এই যে ইয়েস্টারডে। এই যে টু অ্যাটেন্ড অথবা ফর অ্যাটেন্ডিং দ্য সেমিনার। পেলাম না আমরা? টু অ্যাটেন্ড এই সেমিনার। এই যে ওয়ার্ডগুলো পেলাম আমরা, এগুলো দেখেন আমরা কাকে প্রশ্ন করেছিলাম মনে আছে? ভার্বকে প্রশ্ন করেছিলাম, 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 ভার্বকে প্রশ্ন করেছিলাম। এই যে ভার্বকে প্রশ্ন করলাম আমরা, একটা ব্যাপার আপনি খুব ক্লিয়ারলি বোঝেন, এগুলো ভার্বকে প্রশ্ন করেছে। যেহেতু এরা ভার্বকে প্রশ্ন করেছে, ভার্বকে প্রশ্ন করে বাক্যের শেষের দিকে এসে বসেছে, সেগুলো মনে রাখবেন, ঠিক আছে? সেগুলো মনে রাখবেন, যেহেতু ভার্বকে প্রশ্ন করেছে, এগুলো সবগুলো বেসিক্যালি ভার্বকে মডিফাই করছে। তার মানে এগুলো বেসিক্যালি অ্যাডভার্ব এর কাজ করছে, অ্যাডভার্বের কাজ করছে, অ্যাডভার্বের কাজ করছে। অ্যাডভার্বের কাজ করছে, তাহলে সেক্ষেত্রে এই ব্যাপারটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়, সবাইকে এটা বুঝতে পেরেছেন কিনা? এই কমেন্ট করেন সবাই, এগুলো কি ভার্বকে মডিফাই করছে, তার মানে এটা কি অ্যাডভার্বের কাজ করছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে? হুম, আমাকে বলেন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা, অ্যাডভার্বের কাজ করছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা আগে বলেন, তারপরে পরে কথা বলছি। সবাই ধুমায়া কমেন্ট করেন। হুম, সবাই বুঝতে পেরেছেন? বুঝতে না পারলে বলেন। হ্যাঁ, কমেন্ট কম আসতেছে এখন পর্যন্ত, এত কমেন্ট কম আসলে হবে না। কমেন্ট পাচ্ছি না। ইয়েস, অ্যাডভার্ব বুঝতে পেরেছেন এটা? হুম, ঠিক আছে। এবার হ্যাঁ, যদি কমেন্ট করতে থাকেন আমি বলছি।
অ্যাডভার্বের কাজ করছে। অ্যাডভার্বের কাজ করলে এই ওয়ার্ডগুলো সবগুলো এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোনটা? ফ্রম নারায়ণগঞ্জ টু চট্টগ্রাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এর পরেরটা কি? এই কিভাবে অন অথবা বাই এলিট বাস, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এর পরেরটা প্রিলিতে আসলে যেন কোনো সমস্যা না হয়, কার সাথে আসছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, উইথ হিজ ক্লোজ ফ্রেন্ড তারেক। এর পরেরটা এটা কি? আগ্রাবাদ, অ্যাট আগ্রাবাদ, সো এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু এখানে দেখেন ইয়েস্টারডে পাইলাম, শুধুমাত্র ইয়েস্টারডে পেলাম, অন্য কিছু পাইনি, তার মানে এটা অ্যাডভার্ব হিসেবে। ইয়েস্টারডে কি? এটা একটা অ্যাডভার্ব। আর তারপর একটা কি আছে? তারপরটা হচ্ছে এই যে রিজন। রিজনটা কি? একটা সেমিনার অংশগ্রহণ করতে, টু অ্যাটেন্ড দ্য সেমিনার, এটা কি? একটা ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে ভার্বের পরে বসা দিক কিভাবে কার সাথে পিটিআর গুলো, দিক কিভাবে কার সাথে পিটিআর, ভার্বের পরে বসা দিক কিভাবে কার সাথে পিটিআর গুলো অ্যাডভার্বের কাজ করে। লিখে ফেলেন ধুমসে, সবাই সুন্দর করে লিখে ফেলেন। ভার্বের পরে বসা দিক কিভাবে কার সাথে পিটিআর গুলো অ্যাডভার্বের কাজ করে। ভার্বের পরে বসা দিক কিভাবে কার সাথে পিটিআর গুলো অ্যাডভার্বের কাজ করে। ভার্বের পরে অবস্থান নেয়া দিক কিভাবে কার সাথে পি টি আর গুলো অ্যাডভার্বের কাজ করে। মূলত এরাই অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা খাতায় লিখে রাখেন কোন এক জায়গায়। মূলত এরাই অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে কারা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ? যারা ভার্বের পরে বসে দিক কিভাবে কার সাথে পি টি আর, দিক কিভাবে কার সাথে পি টি আর, এগুলো ঠিক করে, এরাই হচ্ছে অ্যাডভার্বের কাজ করে। বুঝতে পেরেছি? এটা যদি ক্লিয়ার হয় আমরা সামনে যাচ্ছি। গুড, আসুন পরেরটা যাচ্ছি। হ্যাঁ, এটা যদি আমরা বুঝে যাই তাহলে সেক্ষেত্রে মোটামুটি মোটামুটি এবার আমরা এই লাইনটাকে আমরা একদম খুব ক্লিয়ারলি দেখতে পাবো। আসুন, মুসা ওয়েন্ট ফ্রম নারায়ণগঞ্জ টু চট্টগ্রাম বাই অথবা অন এলিট বাস, সোহাগ এলিট বাস, উইথ হিজ ফ্রেন্ড তারেক, ঠিক আছে, অ্যাট আগ্রাবাদ ইয়েস্টারডে টু অ্যাটেন্ড অথবা ফর অ্যাটেন্ডিং এ সেমিনার। সাজ্জাদ হোসেন, আমি ঠিক যেভাবে বসিয়েছি ওভাবে দিক কিভাবে কার সাথে পিটিআর পরপর বসবে। বোঝা গেছে? এটা যারা 41তম বিসিএস প্রিলি দিবেন তাদের জন্য এটা কাজে লাগবে। প্রিলিতে যদি প্রিলিতে তো অবশ্যই ফ্রেজ আসবে অথবা ক্লজ আসবে, ফ্রেজ অথবা ক্লজ একটা আসবেই। যদি আসে অবশ্যই আসবে। আসার পর যেটা করবেন সুন্দর করে আনসার দিয়ে আমার কথা মনে করবেন, যদি বিশেষ করে এই যদি অ্যাডভার্বিয়াল চলে আসে তো আমার জন্য একটা সুন্দর করে দোয়া করে দেবেন। ঠিক আছে? ওকে, সো মুসা ওয়েন্ট ফ্রম নারায়ণগঞ্জ টু চট্টগ্রাম বাই অথবা অন সোহাগ এলিট বাস উইথ হিজ ফ্রেন্ড তারেক অ্যাট আগ্রাবাদ ইয়েস্টারডে টু অ্যাটেন্ড দ্য সেমিনার। বুঝতে পেরেছি? হ্যাঁ, আপনারা অনেকেই এটা আনসারটা লিখেছেন।
এবার আসেন, এটা হচ্ছে সেই বাক্যটা, যে বাক্যটা আমরা আসলে ট্রাই করেছিলাম কিছুক্ষণ আগে। এটা হচ্ছে সেই বাক্যটা, যে মূল বাক্যটা আর কি। আমরা সবাই এই বাক্যটা পালে লিখে ফেলি। কমেন্টে তো লিখলাম, অনেকে তো আনসার করে ফেলেছেন অলরেডি। যারা, হ্যাঁ, যারা মানে কমেন্টে লিখতে পারছি না, খাতা লিখে ফেলুন প্লিজ। খাতা লিখে ফেলুন লাইনটা। Musa went from Naranganj to Chattogram by অথবা on Sohag elite bus with his friend Tarek at Agrabad yesterday to attending a seminar. Yes. Okay. ঠিক আছে, ওকে। এবার আপনাদের একটা মজার জিনিস দেখাবো। এটা তো আমরা অলরেডি আপনার জীবনের সবচেয়ে বড় একটি সেন্টেন্স আপনি লিখলেন। আপনি আসলে লাইনটা কিভাবে লিখতেন আমি আপনাদেরকে এখন দেখাই। সবাই মনোযোগ দিয়ে জিনিসটা দেখেন। দেখেন এই লাইনটা কয়টা লাইন হতো এখানে? দেখেন এই লাইনটা হতো কিভাবে বলতেন? নাম্বার 1, 1 নম্বর লাইন হতো মুসা went from নারায়ণগঞ্জ। এটা একটা লাইন হতো। 2 নম্বর লাইন হতো মুসা went to চট্টগ্রাম। আপনি এভাবে লিখতেন, ঠিক আছে? এরপরে ভালো কথা, এরপরে কি করছেন? 3 নম্বর লাইন হতো মুসা went on সোহাগ এলিট বাস। 4 নম্বর লাইন হতো মুসা went with his friend তারেক। 5 নম্বর লাইন হতো মুসা went at Agrabad। 6 নম্বর লাইন হতো মুসা went yesterday। 7 নম্বর লাইন হতো মুসা went to attend a seminar। এখন আমরা কিন্তু ওই কাজগুলো না করার, কারণেই আমাদের সেন্টেন্সটা কি হয়েছে আপনি দেখেন। আপনি লিখতেন কিভাবে এটাকে? আপনি এটাকে হয় মুসা ওয়েন্ট অন নারায়ণগঞ্জ, মুসা ওয়েন্ট টু চট্টগ্রাম, মুসা ওয়েন্ট অন এই সোহাগ এলিট বাস, অথবা মুসা ওয়েন্ট উইথ হিজ ফ্রেন্ড তারেক, অথবা মুসা ওয়েন্ট অ্যাট আগ্রাবাদ, মুসা ওয়েন্ট ইয়েস্টারডে, মুসা ওয়েন্ট টু অ্যাটেন্ড এ সেমিনার। এভাবে এতগুলো 7টা বাক্যকে আপনি 7টা জায়গায় না লিখে আপনি কিভাবে একটি জায়গায় লিখতে পারেন সেটা আপনাকে শেখাচ্ছে এই স্ট্রাকচারটা। যখন আপনি এরকম 7টা বাক্যকে একটা জায়গায় আপনি লেখা শিখবেন, তখন আপনার সেন্টেন্সটা এত বড় হবে, এবং আপনার সেন্টেন্সটা বড় হওয়ার সাথে সাথে তখন আপনি দেখা যাবে যে আপনার আপনার ওই যে বললাম বাক্য বড়, তো যে লেখক সে বড় হয়ে যায়। যখন বাক্য বড় হয় তখন যে লেখক সে বড় হয়ে যায়। কিন্তু যদি আপনি বাক্য বড় করতে না পারেন, তাহলে আপনি লেখক হিসেবে বড় হতে পারবেন। সোজা কথা, কথা বুঝতে পারছি? বাক্য বড় হওয়ার জন্য আপনাকে এই সেন্টেন্সগুলোকে এভাবে আপনাকে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা বাক্যের মাঝামাঝি জিনিসগুলো আছে সেগুলোকে আপনাকে ঠিক রাখতে হবে। এই জায়গাটা আপনাকে একটু দেখতে হবে জিনিসটা। এভাবে ভেঙে ভেঙে না লিখে
সেন্টেন্সটাকে একসাথে লেখার জন্য আপনাকে মাথায় ঢুকিয়ে ফেলতে হবে দিক কিভাবে কার সাথে পিটিআর, দিক কিভাবে কার সাথে পিটিআর। আপনি যখন সেন্টেন্স লিখতে যাবেন দেখবেন, আপনি যখন নর্মালি লিখতে যাবেন, আপনি সেন্টেন্স লেখার সময় আপনি যেটা মনে করেন সাবজেক্ট ভার্ব আপনার হয়ে যায়, ঠিক আছে? আপনি কি লিখলেন? আই ওয়েন্ট অথবা সামহাউ আই ইনভাইটেড, কাকে? আই ইনভাইটেড রানা, ঠিক আছে? কিভাবে ইনভাইট করেছেন আপনি? আপনি খুব গ্লিরফুলি অথবা খুবই উইলফুলি, আপনি খুবই এনচ্যান্টিংলি দিলেন। কিভাবে ইনভাইট করেছেন? কোন দিকে ইনভাইট করেছেন? টু মাই হাউস অথবা টুয়ার্ডস মাই টু আওয়ার ভিলেজ, ভালো কথা। তারপর আপনি কি করলেন? কি টুয়ার্ডস আওয়ার ভিলেজ ইয়ে করলেন। এবারে তার সাথে কাউকে অ্যাটেন্ড করেছেন? হ্যাঁ, কার সাথে? বললেন যে উইথ হিজ অল ফ্রেন্ডস, ভালো কথা। এরপর বললেন যে কখন ইয়ে করেছেন? লাস্ট সানডে, ভালো কথা, লাস্ট সানডে আপনি বলেছেন। এরপরে বললেন যে অ্যাটেন্ড করেছেন টু অ্যাটেন্ড মাই সিস্টার্স ম্যারেজ সেরেমনি। এখন পয়েন্ট হচ্ছে এতগুলো কথা আপনি কিভাবে সাজিয়েছেন, কিভাবে আপনার মাথার মধ্যে শুধুমাত্র কি পয়েন্টগুলো ছিল? দিক কিভাবে কার সাথে পিটিআর মাথায় ছিল, দিক কিভাবে কার সাথে পিটিআর। আপনার দিক কিভাবে কার সাথে পিটিআর যতক্ষণ মাথায় আছে ততক্ষণ আপনার সেন্টেন্স বড় হওয়ার জন্য আপনাকে কেউ বাধা দিতে পারবে না, সোজা কথা। আর আপনার দুনিয়াতে কোনো ভুল নেই যেটা আপনাকে ইয়ে করতে পারবে। দিক কি? দিকের উত্তর দিয়ে দেন। কিভাবে কি উত্তর দিয়ে দেন, কার সাথে কি উত্তর দিয়ে দেন, দ্যাটস ইট। জাস্ট পরপর লিখে দেন, সেন্টেন্স হয়ে গেছে, সোজা কথা। বুঝতে পারছি? এই জন্যই কিছুক্ষণ আগে বলছিলাম যে দিক কিভাবে কার সাথে পিটিআর ভালো করে লিখেন, ভালো করে মাথায় রাখেন, কারণ এটা মাথায় রাখেছেন, এটা মাথায় থাকবে তো আপনার বাকি একটি বাক্যকে বড় করা আপনার জন্য কোনো ইস্যু না। এরকম আরো অনেক অনেক মজার মজার জিনিস আছে। অনেকে, এটা হচ্ছে একটা সিম্পল জিনিস দেখালাম আপনাদেরকে। এইভাবে একটা ছোট্ট এতটুকু যেন আপনার মধ্যে যে চেঞ্জ আসবে একদিনের মধ্যে, সেই চেঞ্জটা অবর্ণনীয় চেঞ্জ আপনার মধ্যে, মানে নতুন একটা লেখক জন্ম নেবে, এতটুকু। এবার একটা মজার জিনিস দেখাচ্ছি। এই সেন্টেন্সটাকে শুধুমাত্র এভাবে না লিখে আরো কয়ভাবে লেখা যায় সেই জিনিসটা আমরা এখন দেখবো। খুব ছোট্ট একটা টিপস দিব, এক টিপসেই দুনিয়া পার। এক টিপসে দেখবেন যে আপনার সেন্টেন্স মানে চেহারা চেঞ্জ হয়ে যাবে। দেখেন, এই যে বাক্যটি আছে, এই বাক্যটি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বাক্য, এবং এই বাক্যটা হচ্ছে নির্ভুল একটা স্ট্যান্ডার্ড বাক্য, মানে হচ্ছে অনেক, এটা এর চেয়ে বড় সিম্পল সেন্টেন্স আর হতে পারে না। এর চেয়ে বড় আর সিম্পল সেন্টেন্স আর হতে পারে না, কোনো মডিফাই টডিফাই ছাড়া। তো আমরা একটা সিম্পল সেন্টেন্স লেখা শিখলাম, ঠিক আছে? লেখা শেখার পরে আমরা যেটা করলাম, যেটা একটু লক্ষ্য করেন, আমরা যেটা করলাম সেটা হচ্ছে, এখন আছেন এই জায়গাটা একটু আসবো, সবাই সবাই লক্ষ্য করেন। এই আমি যে টেকনিকটা এখন দেখাবো আপনাদেরকে, এই টেকনিকটা যদি আমরা যদি ফলো করি, এই টেকনিকটা ফলো করলে আমাদের যেটা হবে, এই টেকনিকটা ফলো করলে যেটা হবে, কি হবে? আসুন আমি একটু দেখাই কি হবে। আসুন একটু ক্যারিকেচার করি। এই টেকনিক ফলো করলে কি হবে একটু দেখবো আমরা এখন। এই টেকনিক ফলো করলে কি হবে আমরা এখন একটু দেখবো। কি রে ভাই, চলে যাচ্ছ কেন তোমরা? এভাবে গেলে হবে? ছি ছি ছি। যাই হোক, উনি মানতে যাচ্ছে না। নো প্রবলেম, আমরাও কম কিসে, আমরা এটাকে মুছেই দিব, পুরোপুরি ইরেজ করে দিব, যাবে না। তাহলে কি হলো? এবার আমরা হাইলাইটার দিয়ে কালার চেঞ্জ করে দেব, যাতে করে আমাদের পয়েন্টার বা কালার ইঙ্কটা নতুন একটি, ওকে। এবার এই এক বাক্যকেই আরো 6 ভাবে লেখা শিখব। একই বাক্যকে জাস্ট আরো 6 রকম ভাবে লেখা শিখবো এখন। বুঝতে পেরেছি? এই একই বাক্যকে আমরা আরো 6 রকম ভাবে লেখা শিখব। বুঝতে পেরেছি কিভাবে? আসুন
সিম্পল, নিচের একটা স্ট্রাকচার অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, থ্যাংক ইউ ইমরান, থ্যাংক ইউ ভাইয়া। আসুন, আরো আরো অনেক কিছু আছে। আমরা রিটার্নে প্রিলিতে তো অনেক কিছু দেখানো যায় না, প্রিলিতে তো আসলে সময় কম থাকে, অনেক কিছু দেখানো যায় না, জানি যা তাও অনেক কিছু বলতে পারি না আপনাদেরকে, কিন্তু রিটার্নে আসলে অনেক কিছু দেখানোর আছে। এখন স্টিল আমাদের কাছে সময় কম থাকার কারণে অনেক কিছু দেখাতে পারি না, বাট স্টিল এই ধরনের যে আরো কত মজার মজার ব্যাপার আছে, মানে ইংলিশের মধ্যে খুব সহজ জিনিসগুলোতে আপনাকে অনেক অনেক চমৎকার করে দেবে, আপনার ভেতরটা অনেক ক্লিয়ার করে দেবে, এই জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং। আসুন, যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি আর কি। আসুন, 6 ভাবে লেখা শিখবো কিভাবে, দেখেন খুব সিম্পল, কিন্তু আপনি বলার আছে কিন্তু। দেখেন আমরা কি করেছি এখানে, এখানে দেখেন আমরা এই যে এসটা এসএবি O1 O2, ঠিক আছে, এসএবি O1 O2, তারপরে দিক কিভাবে কার সাথে পিটিআর। এর আগে দেখেন আমরা জাস্ট আগে নিয়ে আসছি এটাকে, কি কাকে নিয়ে আসছি, ঠিক লক্ষ্য করেন, দিককে নিয়ে আসছি, কিভাবে নিয়ে আসছি, কার সাথে নিয়ে আসছি, পি কে নিয়ে আসছি, টি কে নিয়ে আসছি, আর কে নিয়ে আসছি। ঠিক আছে, দিককে নিয়ে আসছি, কিভাবে নিয়ে আসছি, কার সাথে নিয়ে আসছি, পি কে নিয়ে আসছি, টি কে নিয়ে আসছি, আর কে নিয়ে আসছি। ঠিক আছে, আসেন, মানে কি, আপনি পুরো বাক্যের মধ্যে এখন যখন আপনি চিন্তা করে দেখেন SAB O1 O2, দিক কি হবে কার সাথে পিটিআর, এখান থেকে আমি যদি দিককে সামনে নিয়ে আসি, তাহলে দিক যদি সামনে চলে যায় তাহলে পিছনে কি দিকটা থাকবে আর, তাহলে দিককে কি আর থাকবে, না থাকবে না। আবার দেখেন কিভাবে যদি সামনে নিয়ে আসি, কিভাবে যদি আমি সামনে এখানে নিয়ে আসি, যদি কিভাবে আমি এই জায়গায় নিয়ে আসি, তাহলে কিভাবে কি পরে থাকবে আর, না থাকবে না। কার সাথে যদি আমি সামনে নিয়ে আসি, তাহলে কি সে আর পিছনে থাকবে, না থাকবে না। পি কে যদি আমি সামনে নিয়ে আসি, তাহলে পি কি আর সামনে থাকবে, না থাকবে না। টি কে যদি সামনে নিয়ে আসি, তাহলে টি কি থাকবে, না থাকবে না। আর কে যদি সামনে নিয়ে আসি, তাহলে অন্য কিছু থাকবে, না থাকবে না। দিককে যদি সামনে নিয়ে আসি, তাহলে দিক কি পরে আবার থাকবে, না থাকবে না। যারাই সামনে আসবে তারা পরে আবার থাকবে না, সোজা কথা হচ্ছে এটা। কথা বুঝতে পারছি? সালমা, ওকে, আপনাদের এগুলো দেখেই মনে হয় যে আরো বেশি দিন বেশি দিন থাকি দুনিয়ার মধ্যে, নলে মরতে মনে হয় যে সমস্যা লাগে না। ওকে, যেটা বলছিলাম, আসেন, তার মানে এবার আরেকটা ছোট্ট পয়েন্ট লিখে রাখতে হবে। অবশ্যই ছোট একটা পয়েন্ট কালো দিয়ে লিখছি যেন সবার চোখে পড়ে। আরেকটা ছোট পয়েন্ট লিখে রাখতে হবে, সাবজেক্টের আগে কোনো কিছুকে সামনে আনতে চাইলে সাবজেক্টের, এই লাইনটা লিখে নিব সবাই, সাবজেক্টের পূর্বে কোনো কিছু আনতে হলে অবশ্যই তারপর কমা দিতে হবে। সাবজেক্টের পর, সাবজেক্টের পূর্বে কোনো কিছু, সাবজেক্টের পূর্বে, এই সাবজেক্টের পূর্বে কোনো কিছু আনতে হলে অবশ্যই তারপরে কমা দিতে হবে। সাবজেক্টের পূর্বে কোনো কিছু বসাতে চাইলে, মানে এগুলো মানে কি, সাবজেক্টের পূর্বে কারা আসবে, এই যে দিক আসতে পারে, কিভাবে আসতে পারে, কার সাথে আসতে পারে, পি অথবা টি অথবা আর, এটা যখন সামনে আসবে তখন তাদের পরে এই যে এই জায়গাটা একটা কমা আসবে। আমি একটু এবার ক্লিয়ার করে জিনিসটাকে, এগুলো একটু মুছে দিই, তাহলে একটু আপনার কাছে শান্তি লাগবে দেখতে। এই যেগুলো আমি মুছে দিই একটু। সবাই শিখবো আমরা। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে, সাবজেক্টের পূর্বে এগুলো দিলাম না আমরা, যদি যে কোনো একটাকে আনি, যে কোনো এই জায়গায় এখানে তো স্ল্যাশ আছে, যে স্ল্যাশ মানে কি, এটা অথবা এইটা অথবা এইটা অথবা এইটা অথবা এইটা, যে কোনো একটা দিক কিভাবে কার সাথে পিটিআর কে সাবজেক্টের পূর্বে নিয়ে আসা যাবে, এটা আমরা বুঝলাম আজকে। নিয়ে আসলো, আসার পরে এখানে একটা কমা দিতে হবে, এই যে এই জায়গায় একটা কমা দিতে হবে, কমা লাগবে একটা, এই জায়গায় একটা কমা দিতে হবে। বুঝতে পেরেছি? এবার আসেন, এটা ব্যাপারটা ক্লিয়ার হওয়ার পরে আমরা একটু সামনে যাই, এই যে এই জায়গায় যাবো আমরা, এবার আমরা এখন এখানে যাব।
একটু আমার কলমের কালারটা চেঞ্জ করে দিই, একই কালারে লিখতে ভালো লাগে না, আপনার দেখতে ভালো লাগবে না। এই যে আমরা দিককে আনলাম, যদি আমি এখানে এখানে একটা দিক দিয়ে আমি একটা এক্সাম্পল দিয়েছি, দিককে আনলাম এখানে, দেখেন এখানে দিক আনার পরে এখানে কিন্তু দিক নেই, কিন্তু লক্ষ্য করেছেন এখানে কিন্তু দিক নেই, তাই না? এখন এখানে দিকটা কোথায় আছে? দিকটা কোথায় আছে? ফ্রম নারায়ণগঞ্জ টু চট্টগ্রাম, এই যে ফ্রম নারায়ণগঞ্জ টু, এটা হচ্ছে আমাদের দিকটা, ফ্রম নারায়ণগঞ্জ টু চট্টগ্রাম। এটাকে আমরা কোথায় নিয়ে আসবো? সামনে। লেটস মুভ ইট ফ্রম নারায়ণগঞ্জ টু চট্টগ্রাম, ফ্রম নারায়ণগঞ্জ টু চট্টগ্রাম, কমা, দেখুন কমাটা নিয়ে আসছি, কমা। এবার কি সাবজেক্ট আসবে? মুসা। এবার এটা আসবে মুসা। সবাই একটু কমেন্টে লিখে ফেলেন তো, মুসা। ওয়েন্ট, এই ওয়েন্টের পরে ফ্রম নারায়ণগঞ্জ চট্টগ্রাম, এটা তো সামনে নিয়ে আসছি, এই যে সামনে নিয়ে আসছি, তাহলে এবার কি বসবে? বাই অথবা অন সোহাগ। ভেরি গুড। অন সোহাগ elite bus with his friend Tarek at Agrabad yesterday to attend a seminar. বুঝতে পেরেছি? From Naranganj to Chattogram, Musa went on Sohag elite bus with his friend Tarek at Agrabad yesterday to attend a seminar. রচনার ইয়েস্টারে নিয়ে আসছে, ইয়েস্টারে আবার টু অ্যাটেন্ড নিয়ে আসছেন কেন ভাই? যে কোনো একটা আনবেন, একটা হয় ইয়েস্টারে আনবেন, নাহলে টু অ্যাটেন্ড আনবেন। টু অ্যাটেন্ড সেমিনার ঠিক আছে, টু অ্যাটেন্ড সেমিনার দিয়ে মুসা ওয়েন্ট ঠিক আছে। রচনারা যেটা করছেন, হ্যাঁ টু অ্যাটেন্ড সেমিনার পর একটা কমা হবে না রচনা। আচ্ছা হ্যাঁ, কম পরে দিয়েছেন আপনি। ইমরান করেছে ফ্রম নারায়ণগঞ্জ, হ্যাঁ চট্টগ্রাম করে ফেললাম আমরা। মুসার এমটা বড় বড় হাতের হবে, বিগার বিগার দিতে হবে। সুদীপ্তা পল লিখছে মুসা, হ্যাঁ ঠিক আছে, বাকিটা ঠিক আছে। এখানে আমরা দিককে নিয়ে আসলাম। এখন আমি ইচ্ছে করলে ওখান থেকে কিভাবে কার সাথে পিটিআর থেকে যে কোনো একটা আনতে পারি, দিককে না এনে। দেখেন আমরা পরে আরেকটাকে লক্ষ্য করি একটু, এটা দেখলাম আমরা। তার মানে এখানে কাকে আনলাম আমরা সামনে? আমরা ফ্রম নারায়ণগঞ্জ চট্টগ্রামকে নিয়ে আসলাম বাক্যের শুরুতে। নিয়ে এসে আমরা কি আনলাম? এটাকে একটা কমা দিয়ে দিলাম এখানে, এই যে একটা কমা দিয়ে দিছি আমরা এখানে একটা, বুঝতে পেরেছি? একটা কমা দিয়ে দিয়েছি এখানে। এটা এমন এক মেশিন, এই মেশিনের মাধ্যমে আপনি বাংলা বাক্য দেবেন আর এদিক দিয়ে ইংলিশ বাক্য বেরিয়ে আসবে। ঠিক আছে? এবার দেখেন তার পরের লাইনটার দিকে তাকাবো আমরা, এটার দিকে তাকাবো। যেটা একটু কঠিন, এটাতে একটু কঠিন থাকে, বাট বাকিগুলোকে সহজ করা যায়। যেটা একটু কঠিন, এটাতে কঠিন থাকেই। এবার এখন আমরা আর কে সামনে নিয়ে আসছি, রচনার আর কে সামনে নিয়ে আসছে দেখে আমরাও আর কে সামনে নিয়ে আসবো, নো প্রবলেম। আমরা কি দূরে থাকবো নাকি? ঠিক আছে। এবার হ্যাঁ, রচনারা দেখেন কিভাবে প্র্যাকটিস করতেছে, ও এখানে প্র্যাকটিস করে সব ফাটাই ফেলতেছে, চিন্তা করেন। আপনাদেরকে পিছিয়ে ফেলে দিচ্ছে, সে সবগুলোকে একটা একটা সামনে আনতেছে। রচনারা ওয়েল, গুড, ভেরি গুড, ওয়েল ডান। আপনার জন্য অনেক শুভকামনা। এভাবে করলে তো থামানো যাবে না কাউকে।
যে কোনো একটা আনতে হবে, যে কোনো একটাকে আনতে হবে সুদীপ্ত পাল, যে কোনো একটাকে। এই যে আর কে নিয়ে আসলাম এবার, এর আগে আমরা নিয়েছি কাকে এনেছিলাম, কার সামনে দিন কিভাবে দিককে সামনে এনেছিলাম, এবার এবার আমরা কি আর কে নিয়ে আসছি। যখন আর কে নিয়ে আসছি এখানে কিন্তু আর নাই, ইভেন পিটি আর আটটা, আটটা কিন্তু নাই। আটটা কোথায় নিয়ে গেছি, এই যে আমরা সামনে নিয়ে আসছি, এই যে এটাতে। আচ্ছা, এবার মুসা ওয়েন্ট ফ্রম নারায়ণগঞ্জ টু চট্টগ্রাম বাই অথবা অন সোহাগ এলিট বাস উইথ হিজ ফ্রেন্ড তারেক at Agrabad yesterday to attend for attending a seminar. বুঝতে পেরেছি? ইয়েস। এবার আমি আর কে সামনে আনবো। আর কোনটা? এই যে এইটা। আর কোনটা? আর হচ্ছে এইটা। আর কে সামনে নিয়ে আসলে এটা হচ্ছে আর। ঠিক আছে? এই যে অলরেডি উম্মে সালমা সিদ্দিকের লিগে নিয়ে আসছে অলরেডি, আমি বলার আগেই। তাহলে আসুন আমি উম্মে সালমা সিদ্দিকেরটাই কমন মানে নকল করছি। আর কে সামনে আনার সাথে সাথে উম্মে সালমা কমা দিয়েছে, হ্যাঁ দিচ্ছে, লক্ষ্মী মেয়ে। ওকে, ফর দিলাম, আমরা লিখলাম ফর attending a seminar. Musa went from Naranganj to Chattogram by Sohag Elite Bus with his friend Tarek at Agrabad yesterday. কথা বুঝতে পেরেছি? এবার দেখেন আমরা ফর অ্যাটেন্ডেন্টের সামনে নিয়ে আসলাম। এভাবে আমি ইচ্ছে করলে কাকে কাকে সামনে আনতে পারি? আমি ইচ্ছে করলে ইয়েস্টারডেকে সামনে আনতে পারি, আমি ইচ্ছে করলে অ্যাট আগ্রাবাদকে সামনে আনতে পারি, আমি ইচ্ছে করলে উইথ হিজ ফ্রেন্ড তারেককে সামনে আনতে পারি, আমি ইচ্ছে করলে অন অথবা বাই সোহাগ এলিট বাসকে সামনে আনতে পারি, আমি ইচ্ছে করে কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জ টু চট্টগ্রামকে সামনে নিয়ে গিয়েছিলাম অলরেডি। তার মানে আমি এই মাত্র দিককে সামনে নিয়েছিলাম কিছুক্ষণ আগে, আর এখানে এই মাত্র আর কে আমরা সামনে নিয়ে দেখলাম, এবং প্রত্যেকটার পরে আমি জাস্ট যে কাজটা করেছি সেটা হচ্ছে কি করেছি, এখানে একটা সামনে নিয়ে এসে কমা দিয়ে দিয়েছি। অলরেডি এই বাক্যটিকে আমরা 6 ভাবে চেঞ্জ করে লেখা শিখলাম। অলরেডি এই একটা বাক্যকে আমরা 6 ভাবে লেখা শিখলাম। এখন আপনার জন্য খুব মজার বিষয় কি জানেন? আপনার জন্য মজার বিষয় হচ্ছে আপনি শুধুমাত্র যদি একটি বাক্যকে দিক কিভাবে কার সাথে পিটিআর যে কোনো একটা আপনি পেয়ে যান, যদি ঠিক আছে যে কোনো একটা বাক্য আপনি লিখলেন, লেখার পর আপনি নিজের দিক কিভাবে কার সাথে পিটিআর কোনো একটা অংশ পেয়ে গেছেন, আপনি কি করলেন? আপনি নর্মালি আগে লিখতেন কি সাবজেক্ট দিতেন, এখন আপনি আবার দিবেন না। আপনি না দিয়ে কি করবেন? আপনি ধরেন আমি বললাম যে রহিমের সঙ্গে গতকাল দেখা করেছিলাম, ঠিক আছে এলেন গতকাল আমি রহিমের সঙ্গে দেখা করেছিলাম, আই মেট রহিম ইয়েস্টারডে। এখন আপনি কি করলেন? আপনি তো জানেন যে কোন একটাকে সামনে নিয়ে আসা যায়, সবসময় আপনি আগে কি করতেন? ওগুলোকে পরে লিখতেন। এখন আপনি কি করবেন? আপনি শানসারের কাছ থেকে শিখছেন যে দিক কিভাবে কার সাথে পিটিআর কে সামনে নিয়ে আসা যায়। আপনি সুন্দর করে কি করলেন? রহিমকে সামনে নিয়ে আসলাম ইয়েস্টারডে আই মেট রহিম, ইয়েস্টারডে আই মেট রহিম, ডান হয়ে গেল। ঠিক আছে, ইয়েস্টারডে আই মেট রহিম, আমি খুব মজা করে আমি তার সঙ্গে কোথায় মিট করলাম? আমি তার সঙ্গে সামহাও ধরেন তার সঙ্গে আমাদের পাশের বাড়ির আমি আমার পাশের বাড়ির পার্কে মিট করলাম, আমাদের এলাকার পার্কে মিট করলাম। ঠিক আছে, তো আমি বললাম এলাকার পার্কে, একটা লোকাল পার্ক, ভালো কথা, সুন্দর। কি করলাম আমি কি করলাম? একটা লোকাল পার্কের সামনে নিয়ে আসলাম। কোথায়? কারণ কোথায় উত্তরটা পাইছি আমি, তো যার মাথার মধ্যে থাকবে যে কোথায় সামনে নিয়ে আসা যায়, কে কি করলো? এট আওয়ার লোকাল পার্ক কমা আই মেট রহিম ইয়েস্টারডে। কত সুন্দর। এখন আপনি এখানে অনেকগুলো জিনিস কাজ করবে আপনার মধ্যে। এখন থেকে আপনি অনেকগুলো জিনিস কাজ করবে কি জানেন? আপনি এখন থেকে যে কাজটা শুরু করতে পারেন, আপনি দিক কিভাবে কার সাথে পিটিআর মধ্যে যে কোনো একটাকে সামনে নিয়ে আসার জন্য বাক্যের মধ্যে আপনি খোঁজা শুরু করলেন, দিক কিভাবে কার সাথে কোথায় আছে ওটাকে আপনি ওখানে নেওয়া শুরু করলেন। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় হবে তখন।
কথাটা বুঝতে পেরেছি? যখনই আপনি ওটা করতে পারবেন তখনই কি হবে, আপনার সেন্টেন্স গুলো সামনের দিকে একটা নতুন একটা টার্ম ইউজ হলো, নতুন রকম করে ইউজ করা যাবে। কথা বুঝতে পারছেন? তখন অন্য সবাই যেভাবে লিখবে আপনার লেখাটা তার চেয়ে একটু ডিফারেন্ট হবে। আর ডিফারেন্ট মানেই খারাপ হতে পারে, কিন্তু ডিফারেন্ট মানে ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু আপনারটা ভালো রকমের ডিফারেন্স, ভালো রকমের ডিফারেন্স। এবং সেই ডিফারেন্সটা অন্য সবার চেয়ে আপনাকে আলাদা করে দেবে। আলাদা করা মানেই হচ্ছে ইউ উইল গেট আ বেটার মার্ক, ইউ উইল গেট এ বেটার মার্ক দেন। ইয়েস, এটা লোকাল পার্ক, আই মেট রহিম ইয়েস্টারডে, এরকম। এখন দেখেন আমরা তো এসব চিন্তা করছি না, বুঝতে পারছেন? আর আপনি রহিমের সঙ্গে মিট করেছেন, সাথে আরো কোন বন্ধু ছিল? কার সাথে ছিল? উইথ হিজ লটস অফ ফ্রেন্ডস, উইথ হিজ আন্টি, উইথ হিজ আন্ট, উইথ হিজ আন্ট জরিনা, উইথ হিজ আন্ট জরিনা। আপনি চলে সামনে আপনি জরিনাকে নিয়ে আসতে পারেন। উইথ হিজ আন্ট, উইথ আন্ট জরিনা আই মেট রহিম অ্যাট আ লোকাল পার্ক ইয়েস্টারডে। কত সহজ। আপনি এখন কথা হচ্ছে যে এই টাইপের বাক্যগুলো করার সময় শুধুমাত্র আপনার ইনসাইটটাকে ক্লিয়ার করতে হবে। আপনার ইনসাইট ক্লিয়ার তো এভরিথিং ইজ ক্লিয়ার। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনার যদি ইনসাইটটা ক্লিয়ার থাকে, এভরিথিং উইল বি ক্লিয়ার ফর ইউ। বুঝতে পেরেছি। ইয়েস। তো যদি আমরা এটা বুঝতে পেরে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা এরপরে যে জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবো সেটা হচ্ছে এই টাইপের বাক্যগুলোকে আমরা এভাবে চেঞ্জ করে লিখতে পারবো। মাথায় রাখতে হবে এসএভি ও1 ও2 ডি, এসএভি ও1 ও2, এরপর হচ্ছে দিক কি হবে কার সাথে, এরপর হচ্ছে পিটিআর। এখন দিক কি হবে কার সাথে, পিটিআর কে আমরা যে কোনো সময় সামনে এনে লিখতে পারবো। তাহলে এই সেন্টেন্সটা, যে কোনো একটা সেন্টেন্সকে আমরা অলরেডি অলরেডি 7 রকম ভাবে লেখা সম্ভব, এই ব্যাপারটা আমরা জানলাম। আপনি এটা জেনে মজা পাবেন যে এই বাক্যটিকে আরো আরো প্রায় নির্ভুলভাবে নির্ভুলভাবে ক্রিটিক্যাল একটা অ্যাপ্রিসিয়েশন দিয়ে এই বাক্যটিকে আরো কমপক্ষে 35 থেকে 45 রকম ভাবে চেঞ্জ করা যাবে। এই সেম বাক্যটিকে আরো প্রায় 45 থেকে মানে 35 থেকে 45 রকম ভাবে চেঞ্জ করা যাবে এই একটা বাক্যকে। এবং তখন যখন বাক্যটার চেহারা হবে, সাধারণত যারা মানে আর্টিকেল রাইটিং এ যায়, সাধারণত রিটেনে যারা আর্টিকেল রাইটিং করে তারা সাধারণত ভাবে লেখে, ঠিক আছে? তো আপনাদের জন্য সেটা হয়তো একটু টাফ হয়ে যাবে, মানে ওই জিনিসগুলো। আপাতত আপনারা এটা দিয়ে শুরু করেন, সময়ের সাথে সাথে আরো নতুন কিছু জিনিস শিখবেন হয়তোবা। তো সেই পর্যন্ত হয়তোবা আমাদের চোখ কান খোলা রাখতে হবে। যেটা করব আমরা সেটা হচ্ছে এইভাবে সেন্টেন্সের সামনে দিয়ে এই অংশটাকে নিয়ে আসলে সেন্টেন্স অসাধারণ রকমের একটি নতুন রূপ ধারণ করে। এবং আজকে আমরা দুটো জিনিস শিখলাম। এক হচ্ছে বাক্য কিভাবে বড় করে নিজেদেরকে বড় করতে হয়, বাক্য কিভাবে বড় করে নিজেদেরকে বড় করতে হয়, নিজেকে বড় বানিয়ে হচ্ছে নিজেদেরকে ম্যাচিওর দেখাতে হয়। সেটার জন্য বাক্যকে বড় করা শিখলাম আমরা। এবং সেটার জন্য আমরা একটা বড় একটা স্ট্রাকচার দেখলাম, এবং এই স্ট্রাকচারটা ফলো করলে খুব সহজে বাক্যকে বড় করে ফেলা যায়, সেটা আমরা শিখলাম আজকে। এবং ওই একই বাক্যকে আমরা ওই মূল বাক্য ছাড়াও আরো 6 ভাবে লিখে বাক্যটিকে নতুন একটি রূপ দেওয়ার মতো ব্যবস্থা করার আমাদের সেই যোগ্যতা এখন হয়েছে। আশা করি আগামী ক্লাসগুলোতে এরকম আরো নতুন অনেক কিছু শিখতে পারবো। আগামী ক্লাসটা ট্রান্সলেশনের উপরে আবার নতুন সেকেন্ড সেকশন মতো কোনো কিছু নিব আমরা, দেখি নতুন কি করা যায় তা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। সবার জায়গা থেকে সবাই ভালো থাকার চেষ্টা করবেন, বুঝতে পেরেছি? সবার জায়গা থেকে সবাই ভালো থাকার চেষ্টা করবেন। এবং যখনই এই যে আমরা এটাকে ওই বাক্যটিকে যখন সামনে নিয়ে আসার ক্ষেত্রে এই টাইপের জিনিসগুলো যেগুলো করেছি সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবো আমরা। দরকার হয় দরকার হয় স্ক্রিনশট নিয়ে রাখবো যেগুলোতে ভিডিওটা আবার যখন দেখবেন তখন স্ক্রিনশট নিয়ে দরকার একটু পোস্ট করে দিন, যাতে সবার মাথার মধ্যে জিনিসগুলো থেকে যায়। আশা করি ভালো থাকবেন এবং সবাই ভালো থাকার চেষ্টা করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, টিল দেন। হ্যাঁ, সবার জন্য সবার শুভকামনা, অনেক শুভকামনা রইল। আর এক্সপ্রেস বিসিএস এর জন্য আপনাদের প্রিপারেশনের জন্য শুভকামনা থাকলো। ভালো করে প্রিপারেশন নিন যাতে করে ভালো করে প্রিপারেশন নিন যাতে করে আমরা এটাকে আরো চমৎকারভাবে একটা ইয়েতে নিয়ে আসতে পারি এবং আমরা নতুন করে নিজেদেরকে আবিষ্কার করতে পারি। এই সময়কার প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এই সময় প্রিপারেশন যখন আপনি নেবেন তখন সেক্ষেত্রে খুব নিজেকে প্রফেশনাল নিতে হবে, সোজা কথা। ইউ ডোন্ট হ্যাভ এনি ইনাফ টাইম ফর লাইক ব্লারিং অ্যারাউন্ড হিয়ার অ্যান্ড দেয়ার। ঠিক আছে? দোয়া রাখছি সবার জন্য, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস। নেক্সট ক্লাস দেখা হবে, টেক কেয়ার।